নিকুঞ্জ নিকেতন লিখেছেন রাজীব কুমার দাস। আজ পর্ব ৮। চলুন তাহলে শোনা যাক। কাকাবাবু, কোথাও যাচ্ছেন নাকি? আরে পিটার আঙ্কেল যে। নমস্কার। নমস্কার মা, কেমন আছো তুমি? এই তো আপনাদের আশীর্বাদে আছি বেশ। তা আপনারা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু ব্যাংকে যাব, তারপর বাজারে। তুমি কোথায় যাওয়ার জন্য তৈরি হলে? আজ আমাদের প্রাক্তন স্কুল বন্ধুদের রিইউনিয়ন পার্টি আছে, সেখানেই থাকবো সারা বেলা। জানেন আঙ্কেল, কত বছর পর সবাইকে দেখবো একসাথে, থাকবো। আমার ভাবতেই অবাক লাগছে। আমাদের সাথে কয়েকটা মেয়ের তো বিয়েও হয়ে গেছে। ওরা আসবে অন্য জেলা থেকে। এই নাও কাকাবু, বাপি পাঠিয়েছে, বলেছে তোমায় দিয়ে দিতে। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি এখন। নমস্কার। আরে দেখলে মেয়ের কাণ্ড, বইগুলো এখানে দিয়ে গেল। তো একটু দাঁড়াও পিটার, আমি এগুলো ঘরে রেখে আসি। আজ সারাদিন আমাদের বাইরে কাটলো। আমরা দুজনে প্রথমে যার যার ব্যাংকে চলে গেলাম। পেনশনের কিছু জমানো টাকা ছিল, এগুলো সম্পর্কে আমার বাসায় কেউই জানতো না। ছেলেদের ব্যবসায় টাকা দেওয়ার পর প্রথম ২ বছর আমাকে ব্যাংকের টাকায় হাত দিতে হয়নি। এই ২ বছরই শুধু মেডিকেল ও ফেস্টিভ্যাল বোনাস সহ পেনশনের যে টাকা পাওয়া যেত সেগুলো জমেছে। ওদের মা মারা যাওয়ার পর থেকে সংসারে আমার অবস্থা নড়বড়ে হয়ে যায়, আর তখন এই পেনশনের টাকা আর জমাতে পারিনি। তবে যে টাকা জমেছিল, শত কষ্ট হলেও সেগুলো কখনো হাত দেইনি। আজ তুলে নিচ্ছি। পরিবারের আত্মসম্মানটুকু টিকিয়ে রাখতে পারিনি, কিন্তু এখানে সেটা টিকে থাকুক। নরেন্দ্র দা, অনিমেষ ও সারোয়ার নির্বিঘ্নে একজন ভালো মানুষ। আমার অবস্থার কথা তারা বুঝতে পেরেও আমাকে সবসময় স্বাভাবিক করার চেষ্টা করেছে। এই ট্যুরে কিছুটা কন্ট্রিবিউট না করলে নিজেই নিজের কাছে নত হয়ে থাকবে। টাকাগুলো তুলে নিয়ে আসলাম, এখন অ্যাকাউন্ট শূন্য প্রায়। তারপর গেলাম বাজারে, নিজেদের প্রয়োজনীয় কিছু নিত্য সামগ্রী কিনে দুপুরে বাসায় ফিরি। আমাকে একটা রুম দেওয়া হলো এবং বলা হলো যেন থাকি নিজের বাড়ি মনে করে। দুপুরে লাঞ্চ সেরে আমরা একগেম দাবায় মজে গেলাম। নরেন্দ্র দা দাবার এক্সপার্ট প্লেয়ার, তাই তার সাথে পেরে ওঠা বেশ মুশকিল। আমাদের তিনজনের কেউই আজ অবধি ওনাকে বেশি একটা হারাতে পারিনি। ওনার চাল বুঝে বেশ সময় নিয়ে খেলতে হয়। অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে খেলার মজাই আলাদা, আর এতে করে নিজেও দক্ষ হয়ে ওঠা যায়। অবশেষে দাদা, জিততে পারলাম না আজও আপনার সাথে। তুমি কখনো পারবে না, কারণ তোমার মনোনিবেশ পুরোপুরি থাকে না। খেলতে খেলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে যাও কেন বলো তো? অন্যমনস্ক কোথায় হলাম? আমি তো মনোযোগ দিয়ে খেলছিলাম না। প্রথমে মনোযোগ দিয়ে খেললেও পরবর্তীতে অন্যমনস্ক হয়ে গেলে। খেলা রেখে অন্য কিছু ভেবেছ নিশ্চয়ই। শোনো, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হয়। সমস্যা থাকবেই, আর সেগুলো জীবনের সকল অধ্যায়ে আনতে পারবে না। আমরা প্রতিটি মানুষ যদি এগুলোকে ভাগ করে নিতে পারি, তবেই জীবনটা অন্তিম পর্যন্ত হয়ে হয়ে উঠবে বাঁচার মতো। আপনি ঠিকই ধরেছেন। চেষ্টা করি দাদা, কিন্তু পারি না। পারতে হবে পিটার, পারাটা উচিত নিজের জন্য, বাঁচার জন্য। বিকেল হয়ে গেল, এখন কোথাও বের হবেন নাকি? ওদের আসতে বলেছিলাম আজ, ওরা এলেই বসে পড়বো সবকিছু নিয়ে। একটা চার্ট তৈরি করে বের হলে বাজেট ঘাটতি হবে না, আর বেড়ানো যাবে মন খুলে। আমরা এসে গেছি দাদা, কি করতে হবে বলুন? এসো, এই বারান্দায় বসে আলোচনা করি। আগে মনমোহনকে বলি চা নাস্তার ব্যবস্থা করতে। কি হে পিটার, সারাদিন কেমন কাটলো তোমার? খারাপ না, ভালোই কেটেছে। স্বপ্ন হবে সত্যি, এটাতে কেমন লাগছে? ভালোই। তবে স্বপ্ন দেখেছিলাম দুজনে, তাই মন চাইছে না একা যেতে। না না পিটার, কোনো দুঃখের কথা নয়। এসো, আমরা আজ থেকে শপথ নেই, আগামীতে যতদিনই বাঁচি না কেন, বাঁচবো নিজের মতো করে। হাতটা রাখো আমার হাতের উপর। সেদিন শপথ নিয়েছিলাম, পেছনের সকল সমস্যাগুলো ভুলে আমরা বাঁচবো নিজের মতো করে। কিন্তু সমস্যা কি ভুলে থাকা যায়? ট্যুর শেষ করে আবার তো ফিরবো সেই আত্মসম্মানহীন জীবনে। তাহলে নিজের মতো করে বাঁচা হলো কিভাবে?
যাক, ফিরে এসে যেটা হবে সেটা দেখা যাবে। এখন কিছুদিন নিজের মতো করে বাঁচি অন্তত। শপথ পাঠের পর আমরা যার যেমন খাতা কলম নিয়ে বসে তালিকা তৈরি করছি। 5 দিনের হিসাবে যাওয়া থাকা খাওয়া বাবদ একটা খরচ ফিক্সড করা হলো। তারপর বুকিং দেওয়া হলো কক্সবাজার বিচ রিসোর্টে। এখানে সারোয়ার ও অনিমেষের শর্ত ছিল বারান্দায় বসলে যেন সমুদ্র দেখা যায় এমন পজিশন দেখে রুম নিতে। যে কথা সেই কাজ। অনলাইনে বিস্তারিত জেনে বুঝে তারপর হটলাইনে কথা বলে কনফার্ম করা হলো বুকিং। প্রথমে বলা হয়েছে 2টি রুম। তারপর সরার কথা, একটি ডাবল বড় রুমে থাকবো আমরা একসাথে। আলাদা আলাদা হলে আড্ডা জমবে না। সারোয়ার আড্ডার মধ্যমণি, তাই তার কথা অগ্রাহ্য করবে এটা হতে পারে না। এবং কথায় যৌক্তিকতাও আছে। তাছাড়া আড্ডার পরিবেশ সে তৈরি করতে পারে, তাই তাকে এ বিষয়ে মূল্যায়ন করতেই হবে। অতঃপর আমাদের সেই দিনটি চলে এসেছে। খুব বেশি এক্সাইটেড ছিলাম কক্সবাজার ট্যুর নিয়ে, কারণ আমার জীবনে এই প্রথম সমুদ্র ভ্রমণ। নদী দেখেছি বহুবার, কিন্তু সাগর কখনো দেখা হয়নি। আমার বাড়ি কুমিল্লায়, তাই কুমিল্লার বাসিন্দারা নদী সাগরের প্রতি বেশ আকর্ষিত থাকে। এই শহরের গোমতী নদী ছাড়া আর তেমন কোনো নদী নেই। তাও শহরতলির ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীকে মরা গাং বলে। গোমতী নদীর ধারা শহরের বাইরে দিয়ে শাখা নদীর সাথে যুক্ত করে নদীর এই ধারাকে ফ্রিজ করে দিয়েছে। শুনেছিলাম পূর্বে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যেত শহরতলি, তাই শহর রক্ষার্থে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা। যাই যাই হোক, রাত 11:40 ঘটিকায় বাসে উঠে পড়লাম আমরা 4 জন। পাশাপাশি বসতে পারায় কোনো ঝামেলা হয়নি তেমন। রাতের বেলায় বাসে বসে বেশ কিছুক্ষণ চললো আড্ডা। শীতের রাত, তাই পথে কুয়াশা বেশি। টিকিট চেক করার পর যাত্রীদের ঘুমানোর সুবিধার্থে লাইট অফ করে দেওয়া হয়। ঘুম কি আর আসে, আমরা সকলেই জেগে রয়েছি। রাত 3টার দিকে হাইওয়ে রেস্টুরেন্টে এসে থামে বাস যাত্রা বিরতির জন্য। অল্প সময়ের বিরতিতে সকলে চা নাস্তা সেরে নেবে। আমরা ফ্রেশ হয়ে নেই প্রথমে, তারপর চায়ের পর্ব সেরে নিয়ে আবার বাসে চেপে বসি। রাতের আকাশে অনেক কুয়াশা, তবুও চাঁদের আলো থাকায় স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। আমি জানলা দিয়ে তাকিয়ে ভাবছি সেই দিনের কথা, যখন বিয়ের পর প্রথম আমরা বাস ভ্রমণ করি। আমার পোস্টিং ছিল তখন রাজশাহীতে। এখনকার মতো অত্যাধুনিক বাস সেই সময় ছিল না। ঢাকা থেকে রাত 8টার বাসে উঠেছিলাম। আর সেদিন ছিল চাঁদনি রাত। সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে কর্মস্থলে ফিরে যাচ্ছি। আমাদের মাঝে অপরিচিত থাকা, একে অপরের লজ্জা পাওয়ার বিষয়টা অনেকটা কেটে গিয়েছিল, তবুও কিছুটা থেকে যায় বাইরের পরিবেশে। সে আমার পাশে বসে জানলা দিয়ে অবিরাম বাইরের দিকে দেখে যাচ্ছিল। যদিও বাসে অন্ধকার ছিল, তারপরও তার মুখটা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার হাত আমার হাতে নেওয়ার পর সে আমার দিকে তাকিয়ে কাঁধে মাথায় রেখে চুপচাপ বসে পড়ে। আর কিছুক্ষণ পর দেখি সে ঘুমিয়ে পড়ছে। আমি তাকে জড়িয়ে ধরে থাকি অনেকক্ষণ, যাতে সে বাসে বসে ঘুমাতে পারে। আজ একই পরিবেশে আমি যাচ্ছি কক্সবাজার। অতীত স্মৃতিটা যদি মধুময় হয়, তাহলে তাকে ভোলা যায় না। পিটার, ঘুমিয়ে পড়লি নাকি? না সারোয়ার, জেগে আছি। কিছু বলবে? আমরা যখন অফিসের কাজে দুজনে ঢাকা আসতাম, তোমার খেয়াল আছে কত রাত এভাবে ট্রেনের টিকিট নিয়েও সিট পেয়ে তোমার চাঁদনি রাতের কারণে বসতে পারিনি। 3-4 ঘন্টা দরজার কাছে দাঁড়িয়ে থেকে তুমি রাতের চাঁদ দেখতে। কি করে বলি, যেখানে তোমার মতো মজার মানুষ সফর সঙ্গী হয়, সেখানে কি সিটে বসে সময় কাটানো যায়? প্রতিটি স্টেশনে ট্রেন থামলে কিছু না কিছু তোমার খেতে হবে, মনে আছে? আমি স্ট্রিট ফুড পছন্দ করতাম, তাই না চেখে থাকা যাবে না। সারা রাত অর্ঘুমা থেকে ঢাকায় এসে ভোরে মতিঝিল গিয়ে রেস্টুরেন্টের প্রথম কাস্টমার আমরাই হতাম। ঠিক তাই। তোমার খেয়াল আছে পিটার, একবার আমরা ট্রেন থেকে নেমে পড়ি খুব ভোরে। মতিঝিল আসার পথে আমার বেশ বাথরুম পাই। সেদিন বেশ অসহায় বোধ করেছিলাম। কোথাও কোনো টয়লেট নেই। অবশেষে এক জিনো পেট্রোল পাম্প পাই।
চার দারোয়ানকে ডেকে তুলে তুমি আমায় বাথরুমে পাঠালে। পেটের চাপে এতটাই মরিয়াছিলাম যে খেয়াল করিনি কলে পানি আছে কিনা। আরে বলো কি সারোয়ার, তারপর কি হলো? ও হ্যাঁ, আপনারাও শুনছেন? তাও শুনুন পুরো কাহিনী। আমি তো ত্যাগ করে ত্যাগের সুখ নিচ্ছিলাম, কিন্তু কলে তো পানি নেই। এদিকে পিটারকেও দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ এদিক এদিক লক্ষ্য করে দেখি দূরে দারোয়ানের টেবিলটায় বসে সে ঝিমাচ্ছে। তাকে ডাকছি কিন্তু জেনারেটরের আওয়াজে শোনা যাচ্ছে না। তারপর তারপর পিটারই বলুক, সে জানে বাকিটা কিভাবে উদ্ধার করেছিল। জানেন দাদা, আমাদের রেখে দারোয়ান নামাজ পড়তে চলে গেল মসজিদে। এদিকে সে সেরে আমাকে ডাকছে, জেনারেটরের আওয়াজে আমি শুনতে পাইনি। দেরি দেখে বাথরুমের দিকে তাকাতেই দেখি একটা হাত বাথরুমের দরজার উপরে ফাঁকা জায়গা দিয়ে ডাকছে। আমি তড়িঘড়ি করে যাই, গিয়ে শুনি বাথরুমে পানি নেই। কি মুশকিল, আশপাশে কোথায় পাই পানি? এদিকে হোটেল রেস্তোরাঁগুলা তখনও খোলেনি। তাকে বললাম একটু অপেক্ষা করো, আমি দেখছি। রাস্তায় ঝাড়ু দিতে থাকা সুইপারের একটা বালতি ছিল, সেটা নিয়ে চলে আসি মসজিদে। মুসল্লিরা তখনও নামাজ পড়ছে। আমি পানি আনতে গিয়ে দেখি বালতির তলায় ফুটো। মেজাজ এতটাই গরম হয়েছিল যে মনে মনে তাকে বকাঝকা দিলাম। বালতির ফুটোয় হাত দিয়ে চেপে ধরে এক বালতি পানি এনে দেই। তারপর ভদ্রলোক পরিষ্কার হয়ে বাইরে এসে হাত মুখ ধুয়ে ক্ষান্ত হন। তারপর বালতি ফেরত দেওয়ার সময় সুইপার যদি টাকা দাবি করে, তখন মেজাজটা কেমন লাগে! আহা! তারপর তারপর আর কি, পকেট থেকে আমার টাকা খসলো। তুমি তো অনেক মহান কাজ করলে দেখি, এই অসহায়ের পাশে দাঁড়িয়ে। আহ 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 আহ। তারপর আরো আছে, হাত মুখ সাবান দিয়ে ধুতে হবে, তাই রেস্টুরেন্টের দরজায় বাড়ি দিয়ে সে রেস্টুরেন্ট খোলায়। কর্মচারীরা আধ ঘন্টা পর আসতে বলে সে ধমকে ওঠে। সাত সকালে কে ঝামেলা করবে, তাই আমাদের আসতে দেয়। তারপর তারপর ভদ্রলোক ফ্রেশ হয়ে বসে রেস্টুরেন্টে ঝিমালেন। আমরা সেদিনকার কথা আজও ভাবলে হাসি পায়। দিনগুলো সত্যি মজার ছিল। ভোররাত 4:45টার দিকে চট্টগ্রাম পৌঁছলাম। কাউন্টারে আমরা অপেক্ষা করছি, আর সারোয়ার গেল মসজিদে নামাজ আদায় করতে। আমাদের যেতে হবে কর্ণফুলী ব্রিজের কাছে। সেখান থেকে অনায়াসে বাসে করে চলে যাওয়া যায়। পুরোপুরি ভোরের আলো ফোটার অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যে সারোয়ার নামাজ সেরে চলে আসে। শরীর অনেক ক্লান্ত, এতে বুঝতে পারছি আমরা বয়স্ক হয়ে গেছি। এখন আর আগের মতো রাত জাগা থাকা যায় না। আরও 3 থেকে 3.5 ঘন্টার পথ অবশিষ্ট রয়েছে। রেস্ট যা নেওয়ার নেওয়া হয়ে গেছে। এখন একটু ঝিমিয়ে পড়লে আর বাকিদের নিয়ে আজ কক্সবাজার যেতে পারবো না। আমরা অর্ঘুমা থেকে সকলেই ক্লান্ত। অলংকার থেকে একটা সিএনজি ট্যাক্সি ভাড়া নিয়ে চলে আসি কর্ণফুলী ব্রিজের মোড়ে। তখন পুরোপুরি ভোর হয়ে আলো ফুটেছে। শীতের কুয়াশা ঘেরা ভোর কত বছর পর দেখলাম। যদিও তেমন একটা শীত লাগছে না চট্টগ্রামে। এখানে অনেকগুলো গাড়ির কাউন্টার থাকলেও কক্সবাজার পৌঁছাতে সবচেয়ে কম সময় নেয় এমন একটা বাস নির্বাচন করে তার কাউন্টারে ব্যাগগুলো রেখে আমরা পাশের রেস্টুরেন্টে চলে আসি নাস্তার জন্য। চা নাস্তা সেরে আমাদের এবার যাবার পালা। কাউন্টারে আসতেই দেখি একটা বাস এসে থামে যাওয়ার জন্য, আর আমরা টিকিট কেটে উঠে পড়ি। বাসের সিটগুলো বেশ আরামদায়ক হয়। ঝিমাতে ঝিমাতে আমাদের ঘুম আসতে বেশি একটা সময় লাগেনি। আমরা এক্সাইটমেন্ট আমার এক্সাইটমেন্ট বেশি থাকায় বেশ কিছু পথ জেগেছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাইনি। চোখ খুলে দেখি আমরা কক্সবাজার ঢুকছি। তখন সকাল 9:30। শহরতলিতে যদিও লোকজনের আনাগোনা আছে, তবুও আমরা ঘিঞ্জি এলাকার মানুষগুলো এটাকে কম ভাবি। টেলিফোন করে নরেন্দ্রদা হোটেলের লোকেশন নিলেন। তারপর একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে আসি হোটেলে। হোটেলের ম্যানেজার আমাদের রিসিভ করে রুম অবধি নিয়ে আসলেন। ভদ্রলোকের এই আচরণ সত্যিই মনোমুগ্ধকর। যেখানে পরিবারগুলো মূল্যায়ন করতে চায় না, সেখানে এমন মূল্যায়িত হওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমরা রুমে এসে সকলে ফ্রেশ হই এক এক করে। গিজারে গরম পানি দিয়ে শাওয়ার নেই। তারপর যে যার মতো করে বিছানায় হেলে পড়ি। যখন ঘুম ভাঙে তখন দুপুর 1:30। ক্ষুধা পেয়েছে সকলেরই, তাই রেস্টুরেন্টের রিসিপশনে যোগাযোগ করে ওদের রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নেই রুমে। খাবার আনতে একটু সময় লাগবে। এদিকে আমার সমুদ্র দেখার আগ্রহ মনে প্রবল ঝড় তুলেছে।
বারান্দায় এসে দাঁড়াতেই দূরে বীজ দেখা যাচ্ছে, তারপর বিশাল সমুদ্র। যদিও আমরা আছি 5 তলায়, আর সমুদ্রের কাছাকাছি হয় ঠান্ডা বাতাসে গা শিরশির করছে। আমি বেশ কিছুক্ষণ বারান্দায় চেয়ারে বসে কাটাই। মনের আকাঙ্ক্ষা আজ বাস্তবতার রূপ নিয়েছে। এই জীবনে কখনো এই আশা পূরণ হবে ভাবতে পারিনি। ঘুমিয়েছে বেশ কিছুক্ষণ, তারপর চোখের পাতায় ঘুমের রেশ লেগেই আছে, আর সেজন্য মাথাটাও ঝিমঝিম করছে। কিছুক্ষণ বসার পর নরেন্দ্রদা আর অনিমেষ এসে পাশে বসলে। কি ভাবছো? কিছু না দাদা, আমার সমুদ্র ভ্রমণের স্বপ্নটা পূরণ হবে সেটা ভাবিনি কখনো। কত দূর থেকে চলে এসেছি সমুদ্রের কাছাকাছি, আর একটু শেষ করলেই সমুদ্র। আমার এখনো বিশ্বাস হচ্ছে না দাদা, আমি এসেছি এখানে। এরই নাম জীবন, বুঝলে? কার কোন আশা, কোন স্বপ্ন কখন পূরণ হবে সেটা স্বয়ং বিধাতাই জানে। তুমি ঠিকই বলেছ অনিমেষ, আমরা কেউই বলতে পারবো না। তা জনাব, আপনাদের কি ক্ষুধা পায়নি? আমার কিন্তু বেশ পেয়েছে। সেই 7 সকালে নাস্তা করেছি, এখন সেগুলো হজম হয়ে পেটে নতুন করে খাবার চাইছে। তোমার পার্টনার এখনো বিছানা ছাড়েনি অনিমেষ। আরে বলছেন কি দাদা, সারোয়ার এখনো বিছানায়? ও কি এখানে শুধু ঘুমোতে এসেছে? আরে না পিটার, উঠে গিয়েছি। শরীরটা মেজমেজ করছে, তাই বিছানায় শুয়ে আছি। বয় এসে এখন খাবার দিয়ে গেল। তোমরা ভিতরে এসো তো, আমি ফ্রেশ হয়ে আসি। নরেন্দ্রদা, কি কি অর্ডার করলেন শুনি? তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর খাবার টেবিলে বসে দেখে নিও। দুপুরের খাবারের তালিকা খারাপ ছিল না। নারকেলি মাছের সাথে সবজি ও 2-3 পদের ভর্তা ভাজি। বেশ আয়েশ করে খাওয়া হয় আমাদের। নারকেলি মাছটা সামুদ্রিক মাছ, তাই স্বাদও অন্যরকম। মিঠা পানিতে এই মাছ পাওয়া যায় কিনা আমার জানা নেই, কারণ বাজারে কখনো নজরে পড়েনি। খাওয়া দাওয়ার পর যার যেমন আমরা বিছানায় গিয়ে ঢলে পড়ি। আমি বিছানায় নয়, পুনরায় গিয়ে বারান্দায় বসি। শেষ দুপুরের রোদটা ভালোই লাগছে। কিছুক্ষণ পর ওরা এসে আমার পাশে বসলো। সমুদ্র বারান্দায় বসে দেখবে নাকি? ইচ্ছে তো আমারও আছে, কিন্তু তোমরা সকালে লাঞ্চের পর গিয়ে বিছানায় শুয়ে পড়লে খাওয়ার পর শরীরটা ঝিমিয়ে যায়, বুঝলে? তাই বিছানায় একটু গড়াগড়ি দিলাম। এখন 4টা বাজে, আর ঘন্টা দেড়েক পর সন্ধ্যা হয়ে যাবে। তা তোমরা কোথায় যাবে ঠিক করলে? দাদা, আপনার কোনো প্ল্যান আছে নাকি? হুম, আছে। আমরা আজ সমুদ্রের দিকে যাব না। যাব না মানে? কেন যাব না? বলছি শোনো, আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু সরে গিয়ে আলাদাভাবে বাঁচতে ইচ্ছে হয়েছে বলেই তো এখানে আসা, তাই না? আপনি বলে যান দাদা, আমরা পরে বলবো। তাহলে আগে আমাদের ড্রেস আর গেট আপ চেঞ্জ করতে হবে। মানে কি? আপনি কি করতে চাইছেন একটু খুলে বলবেন? আমরা এখন শপিং করব। চলো বার্মিজ মার্কেটের এরিয়াতে যাই। সেখানে গিয়ে এই 5-7 দিনের জন্য যা যা কেনার কিনে নিই। আমরা তো আসার দিন শপিং করেছি, তাহলে এখন আবার কেন? প্রয়োজন আছে। আরে বন্ধুবর, এই জীবন কি দ্বিতীয়বার আসবে? আর আসলেও আমরা সকলে কি একসাথে থাকবো তখন? এখন যা আছে তাকেই সেরা করে তুলি। এসো। বাহ দাদা, যখন ভেবে নিলেন তখন আমল করবই। এই চলো তো তাহলে। রিসোর্টের গেট পেরিয়ে আমরা চলে আসি রাস্তায়। বিচের আশেপাশের এলাকা হওয়ায় রাস্তায় বেশ চকচকা ও যানজটবিহীন। অটোরিকশা নিয়ে চলে আসি শহরতলিতে বার্মিজ মার্কেটের দিকে। বিচ এলাকা থেকে এখানে একটু যানজট আছে দেখছি। আমরা সকলে বেশ কিছু মার্কেট ঘুরলাম, আর ঘুরে ঘুরে সকলের জন্য কেনাকাটা করা হয়। ড্রেস কোড নির্বাচন করতে বলা হয় সারোয়ারকে, আর সে সকলের জন্য নির্বাচন করে 3/4 প্যান্ট আর গাছপালা আঁকা রয়্যাল সুতি কাপড়ের শার্ট, এবং পায়ে থাকবে চটি জুতো। এই বয়সে 3/4 প্যান্ট পরা কেমন যেন অদ্ভুত লাগবে, তারপরও সেই পুরনো দিনের শার্টটা খারাপ লাগবে না। আমি বেশ উৎফুল্ল, আর সারোয়ার সে তো জন্মেছেই এই উৎফুল্লতার জন্য। লোকটা পারেও বটে। তার কোনো কিছুতেই কোনো প্রকার অনুভূতি নেই, কোনো দুঃখ নেই, বেদনা নেই। যা আছে চঞ্চলতা, হই হুল্লোড়, আনন্দ, বিনোদন। মাঝে মধ্যে তাকে দেখলে খুব হিংসে হয়। কিভাবে পারে একটা মানুষ এতটা স্ট্রেস ফ্রি থাকতে?
সৃষ্টিকর্তা হয়তো এমন কিছু মানুষও সৃষ্টি করেছেন যাদের জীবনটা আমাদের মতো কঠোর বাস্তবতার হয় না। রাত 8টার দিকে আমরা রুমে চলে আসি। সকলের এখনো ক্লান্তি দূর হয়নি। আমার রুমের চাইতে বারান্দায় ভালো লাগে, তাই বারান্দায় বসে কাটাচ্ছি। হঠাৎ অনিমেষ বারান্দায় এসে আমায় রুমে আসতে বলল। খাওয়া দাওয়া করতে হবে নাকি? এখন 8:15 বাজে। আমরা খাওয়া দাওয়া শেষে বিচে গিয়ে বসবো কিছুক্ষণ, কি বলো পিটার? আমরা আজ সমুদ্রে যাব না বললেন, তাহলে এখন আবার সিদ্ধান্ত পরিবর্তন কেন? হা হা হা, আমরা কাল থেকে মন খুলে সমুদ্র দেখব, তাই আজ যেতে চাইনি, কিন্তু তোমার সমুদ্র দর্শনের অতৃপ্তি দেখে মন চাইলেও না বসে থাকতে। আজ একটু তড়িঘড়ি করে খেয়ে নিচে বিচে গিয়ে বসবো। ভারী কিছু জামা কাপড় নাও, শীতের রাত, যেন অসুস্থ না হয়ে পড়ি আমরা কেউই। না দাদা, আজ যখন সিদ্ধান্ত হলে বিচে যাব না, তাহলে যাবই না। কাল ভোরে মর্নিং ওয়াক বিচেই হবে, তখন মন খুলে সমুদ্র ভ্রমণ করব। আকাঙ্ক্ষা কিছু না থাকলে নতুন কিছুতে মজা পাওয়া যায় না। তাহলে এখন কি করবে? বিচে যাব বলেই তো চলে এলাম তাড়াতাড়ি, নতুবা আরো কিছু সময় মার্কেটে কাটিয়ে দিয়ে আসতাম। আমাদের করার অনেক কিছুই আছে। আমরা তো দাবার সামগ্রী এনেছি। বসে দাও সারোয়ার আর অনিমেষ। আমি বসবো বারান্দায়। আর দাদা, আপনি কি করবেন? আমার সঙ্গী আছে, সেটা নিয়ে টেনশন করতে হবে না। সঙ্গী কোনটা? ডায়েরি। রাতে ডিনার শেষে 8 ঘন্টার মতো আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি। আমাদের মতো এখানে আরো বহু লোক আছে যার যেমন ঘুরছে ফিরছে। শীতকালে কক্সবাজার বিচে ভিড় একটু বাড়ে, কারণ এই সময় বাচ্চাদের পরীক্ষাগুলো শেষ হয় এবং অভিভাবকেরা ফ্রি থাকেন। তাছাড়া শীতকাল ঘোরাফেরার জন্য উৎকৃষ্ট সময়, কারণ এই দিনে বৃষ্টি তুফানের ভয় নেই, প্রচণ্ড গরম নেই। রুমে এসে যার যেমন বসে পড়ে দাবার আড্ডায়। পিটার চলে যায় একটা চাদর নিয়ে বারান্দায়, আর আমি ডায়েরিটা বের করে হারিয়ে যাই নিজ জগতে।